নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। গত 2-3 দিন ধরে আপনারা টানাপোড়েন দেখছেন রাজ্য সরকারের সঙ্গে ডিভিসির, বা বলা যেতে পারে রাজ্যের সঙ্গে কেন্দ্রের। ইতিমধ্যেই ডিভিসি ছেড়ে রাজ্যের 2 প্রতিনিধি বেরিয়ে এসেছেন, এরকম একটা চিঠি তারা লিখেও দিয়েছেন জলশক্তি মন্ত্রকে যে তারা আর থাকবেন না। তাদের অভিযোগ যে জল ছাড়া হয়েছে পশ্চিমবঙ্গে এবং যার ফলে ডিবিসি ছাড়া জলে বন্যা হয়েছে, সেটা পশ্চিমবঙ্গের যারা 2 প্রতিনিধি আছেন তাদের সঙ্গে কথা বলা হয়নি, সেই জন্য কিন্তু তাদের এখানে থাকার কোনো মানে নেই। চলুন আজ জেলা সফরে বেরিয়ে মুখ্যমন্ত্রী কি বললেন আমরা একবার শুনে নিই। এছাড়াও ডিবিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইথড্র করছি। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। 2 হচ্ছে আমাদের 2 জন মেম্বার ছিল, কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না। পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু বোস ছিলেন, তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর ফ্রম ডিবিসি। আর 2 হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তিনিও রিজাইন করে দিয়েছেন। কারণ এটা বারবার বলে যখন কাজ হয় না, তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয়। বাংলার এই বঞ্চনা আমরা মানব না, আমরা মানব না। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী কি বলেছেন। উনি সরাসরি ঘোষণা করেছেন যে ডিভিসি থেকে 2 জন প্রতিনিধি বেরিয়ে গেছে এবং এটা বাংলার সাথে বঞ্চনা, মানব না, মানব না, মানব না। কতগুলো প্রশ্ন আছে। দেখুন, আমি আজকে যে 2টো বিষয় এখানে আলোচনা করব। একটা হচ্ছে রাজনীতির গতি, কেন বলছি একটু পরে, এবং দ্বিতীয়টা হচ্ছে এই যে বাংলা যে বলছে ডিবিসির সঙ্গে মানব না, সেখানে দাঁড়িয়ে আগামী দিনে তার কি হতে পারে। প্রথমে চলুন আমরা বলছি যে ডিবিসি থেকে কি হতে পারে। ধরুন ডিবিসি থেকে এরকম ভাবে যে চিঠি লিখে ধরুন বেরিয়ে গেল, এইটা একটা 1948 সালে ডিবিসির যে আইন, সেটা পার্লামেন্টে পাশ করা আইন সেটা হচ্ছে, এবং তারপর সেটা তৎকালীন বিহার এবং পশ্চিমবঙ্গ বিধানসভাতেও সেটা পাশ করা হয়েছিল। আমি জানি না এরকম ভাবে বেরিয়ে গেলাম বললেই কেউ 2 জন চিঠি লিখলেও সেটা বেরিয়ে যেতে পারে কি না। দ্বিতীয়ত, যে স্ট্যাটিউটে যেটা পরিষ্কারভাবে লেখা আছে, সেখানে যদি রাজ্যের সঙ্গে ডিবিসির কোনো রকম সমস্যা সৃষ্টি হয়, তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে যেতে হবে এবং তিনি একজন আরবিট্রেটর নিয়োগ করবেন। সেই আরবিট্রেটর এই কি সমস্যা হয়েছে সেই সমস্যাটা দেখবেন এবং তিনি তার সমাধানের একটা রাস্তা দেবেন। তো এই সরকার তো রোজই প্রায় আদালতে যাচ্ছে, নানা বিষয়ে আদালতে যাচ্ছে, হেন কোনো বিষয় নেই। এমনকি শেখ শাহজাহান, তাকে যাতে গ্রেপ্তার না করা হয় সেটা নিয়েও আদালতে গেছে। ফলে নানা মামলাতে আদালতে রোজই যাচ্ছে। তো সেখানে যখন এতটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার কেন আদালতে যাচ্ছে না, যে সিজিআই এর দৃষ্টি আকর্ষণ করছে না। আমরা দেখছি যে অভয়া কাণ্ড নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে আইনজীবীদের সারি লাগিয়ে দেওয়া হয়েছে কপিল সিবালের নেতৃত্বে। তাহলে এখানে এত বড় একটা রাজ্য জুড়ে বন্যা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কেন্দ্রর মুখ্যমন্ত্রী বলছেন এন্টার কেন্দ্রের দায়, তাহলে সরাসরি কেন দাঁড়িয়ে তারা চিফ জাস্টিসের বেঞ্চে যাচ্ছেন না? কারণ আমরা আগে জানি কাবেরী ওয়াটার নিয়ে এর আগে 2 সরকারের মধ্যে, তামিলনাড়ু কর্ণাটক সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলেছে। তো এইবার যদি কোনো 2টো রাজ্যের বিবাদ, সেটা সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চ আছে, তারা মিটিয়ে দিতে পারেন। এক্ষেত্রে কেন মুখ্যমন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে আদালতে যাচ্ছেন না? ঠিক যেমন উনি আদালতে যাননি, আপনাদের হয়তো মনে আছে, মনরেগা 100 দিনের কাজে, সেখানে দাঁড়িয়ে উনি এখানে দাঁড়িয়ে বারবার বলছেন টাকাটা আমরা দিয়ে দেব, অথচ আদালতে গেলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। আদালত যদি কেন্দ্রকে নির্দেশ দেয় তাহলে তো কেন্দ্র টাকা দিতে বাধ্য। তাহলে রাজ্য সরকার কিন্তু সেই ক্ষেত্রেও আদালতে যায়নি। এই প্রশ্নটা হচ্ছে কেন? আইনের দরজায় না গিয়ে
আমি সেটাকে রাজনৈতিক লড়াইতে কেন বারবার করে নিয়ে যাচ্ছি। এবার আসুন, ধরুন ডিবিসি থেকে তো একতরফা বেরিয়ে যাওয়া হলো। এবার শুখা মরশুমে প্রায় 5 লক্ষ হেক্টর জমিতে ডিবিসির কিন্তু জল লাগে। তো সেই এবার তো একতরফাভাবে রাজ্যের কোনো প্রতিনিধি না থাকাতে একতরফাভাবে ডিবিসি এবং ঝাড়খণ্ডের প্রতিনিধিরা ঠিক করবেন। তো সেখানে এবার যদি শুখা মরশুমে জল না আসে, তাহলে তার দায়টা কার? তার দায়টা কার ঘাড়ে তখন ফেলা হবে? কারণ রাজ্যের তো কোনো প্রতিনিধি নেই, কেউ তো বলার মতো নেই। সেই দায়টা কার ওপর ফেলা হবে? একইভাবে যে বিদ্যুৎ যায়, সেখানে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন জেলা তার কিন্তু বিদ্যুৎ পায়। এরপরে সেই পরবর্তীকালে যদি কোনো সমস্যার মুখে পড়ে, তাহলে রাজ্যের তো কোনো প্রতিনিধি নেই, কার কাছে সেটা অ্যাড্রেস করা হবে? আমি জানি না। আবার এবার আমি ডিবিসি নিয়ে যেটা বললাম, যে ডিবিসির রাজনীতি, সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত রাজ্যের কিন্তু আমি এখনো পর্যন্ত শুনিনি তারা সরাসরি বলছে সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্টে নানা মামলা নিয়ে যায়, এখানে কেন যাবে না? এটা আমার কাছে এখনো পর্যন্ত কিন্তু যুক্তিগ্রাহ্য কোনো প্রমাণ নেই যে আদালতের দরজায় তারা কেন যাচ্ছে না। এবার আসুন, আমি কেন বলছি রাজনীতি। আজকে এখানে যেমন আর কি বাংলা বঞ্চনার কথা বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী দুবার নরেন্দ্র মোদীকে নিজে চিঠি লিখেছেন, যদিও নরেন্দ্র মোদী নয়, তার যে মন্ত্রক তিনি উত্তর দিয়েছেন, কিন্তু উনি বারবার করে বাংলা বঞ্চনা বা বেরিয়ে আসার কথা উনি নিজে চিঠি লিখেছেন নরেন্দ্র মোদীকে দুবার, যে বাংলা কিভাবে বঞ্চিত হচ্ছে বা বঞ্চনা করা হচ্ছে। এবার উল্টো আরেকটা দিকে আসুন। আমরা জানি ইতিমধ্যে জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে যেটা ঠিক হয়েছে, পশ্চিমবঙ্গে কিন্তু শিল্প করা হবে বলে ঠিক হয়েছে। আমরা সেখানে ইতিমধ্যেই জেনেছি রাজ্যে বড় সড় বিনিয়োগের কথা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী কলকাতায় সেমি কন্ডাক্টর চিপ তৈরির কথা, কারখানা তৈরির কথা ঘোষণা করেছেন। এবং এবার আবারও বললাম রাজনীতি। কেন রাজনীতি বলছি? এই যে সেমিকন্ডাক্টর চিপ, সেখানে দাঁড়িয়ে আমরা যেখানে বলছি বাংলা বঞ্চনা, সেখানে দাঁড়িয়ে এটা কিন্তু নরেন্দ্র মোদী এবং জো বাইডেনের মধ্যে ঠিক হয়েছে। ধরুন ভারতবর্ষের কোথায় কথা হবে, কোথায় করা হবে, সেই জায়গাটা বা প্লেসটা তো ঠিক করে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। এটা ঠিকই, এটা একদিন হয় না, ব্যাক চ্যানেলে বহুদিন কথাবার্তা বলতে হয়, এরকম করে হঠাৎ করে যে একদিন, কিন্তু ব্যাক চ্যানেলে কথাবার্তা বলতে হয়। কিন্তু সেই কথাবার্তা বলার ফল আজকে রাজ্যে যদি এত বড় একটা বিনিয়োগ আসে, তাহলে সেটা তো নিশ্চয়ই প্রধানমন্ত্রীর কৃতিত্ব প্রাপ্য। কিন্তু বাংলার বঞ্চনার কথা বলা হলো, কিন্তু বাংলায় নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যখন বৈঠকের পর বাংলায় এত বড় একটা বিনিয়োগের কথা বলা হলো, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে টুইটটা করলেন তার আমি কিছুটা উপরের অংশ পড়ে দিই, কারণ নিচের অংশে যেটা আছে সেটা হচ্ছে রাজ্য কিভাবে প্রস্তুত, সেটা ছত্রে ছত্রে লেখা আছে। শুনুন, আমি টুইটের উপর পাটটা পড়েই বুঝতে পারবেন। কারণ এইখানে যখন বঞ্চনার জন্য কেন্দ্রকে দায়ী করা হয়, কিন্তু বিনিয়োগ প্রধানমন্ত্রী বাংলার জন্য বলল, একটা লাইন প্রধানমন্ত্রীকে কোনো অভিনন্দন জানানো হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন তার এক্স হ্যান্ডেলে, I am fortunate enough to share with you all the contribution of our West Bengal government in the historic international investment decision for Kolkata as kindly announced by Honorable President of USA with our Honorable PM yesterday. এইবার উনি পুরোটা চলে গেছেন হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড স্টোরিতে ছত্রে ছত্রে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে কিভাবে এই রাজ্য নিজেকে প্রস্তুত করেছেন। আমি আপনাদের একটু বাংলা তর্জমা করে শুনিয়ে দিই উনি যেটা বলেছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, গত বছরের শুরু থেকে রাজ্যে আইটি বিভাগ আমাদের পিএসইউ ওয়েবল নেতৃস্থানীয় সেমিকন্ডাক্টর শিল্পের জন্য যোগাযোগ করেছে অনেক চিপ ডিজাইনিং এবং প্যাকেজিং স্টার্টআপ সংস্থার সঙ্গে। কোভিড মহামারীর পর বিভিন্ন ওয়েবেল আইটি পার্ক স্থানান্তরিত হয়েছে। অর্থাৎ যে রাজ্য নিজেকে কিভাবে তৈরি করেছে সেটাই ওনার ছত্রে ছত্রে লেখায় উঠে এসেছে। খুব ভালো, রাজ্য নিজেকে তৈরি করে বলেছে বলেই না কেন্দ্র এখানে এনেছে।
কারণ এটা আমি আবারও বলছি, একদিনে গিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন। তার আগে রাজ্যের যারা এখানে সচিব আছেন বা টেকনোক্রাটরা আছেন, তারা দিনের পর দিন এটা কিন্তু একটা কেন্দ্রে গিয়ে সেই জায়গাটা তৈরি করেছেন। কিন্তু একবারও আমি বললাম যে কেন্দ্রকে দোষারোপ করা গেল, কেন্দ্র বাংলা বঞ্চনার কথা বলা গেল, কেন্দ্র বাংলা বিরোধী সেটা প্রমাণ করার রাজনৈতিকভাবে চেষ্টা করা হলো, কিন্তু যে বিনিয়োগটা রাজ্যে এলো সেটা কেন্দ্রকে একটা লাইনও বলা হলো না যে প্রধানমন্ত্রীকে এর জন্য ধন্যবাদ। ওই যে বললাম, রাজনীতির গতি নিজের প্রবাহেই যাবে। ফলে আমরা যাই ভাবি, পলিটিশিয়ানরা তার মতো করেই চলবেন। তাদের মতো করে চলো, নিয়ম মতো, দূরে তাকিও নাকো, তাকাতে নেই। অতএব আমরাও দেখি এই ডিভিসি জল কত দূর গড়ায়, এবং আগামী দিনে এই যেটা বললাম যে এই বড় একটা বিনিয়োগের ঘোষণা, এটাকে কেন্দ্র করে এ রাজ্যে তৃণমূল আর বিজেপি দুজনেই তো ঝাঁপাবে। তাদের আর কি সাফল্যটা কে নেবে, তার দাবিদার কে, সেটা নেওয়ার জন্য ঝাঁপাবে। চলুন আমরা সেদিকেও লক্ষ্য রাখি যে বাংলার মানুষের কাছে এই দুটো দল কি বার্তা নিয়ে যান। তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।